দীর্ঘদিন পর রাজধানীতে হচ্ছে বিএনপির বর্ধিত সভা। লন্ডন থেকে এই সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে দলের নেতাকর্মীদের দিক নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। বিএনপির বর্ধিত সভার আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল হক। শফিকুল, সভায় এখন কি কর্মসূচি চলছে, আর এতদিন পর এই কর্মসূচি হচ্ছে তা নিয়ে দলের নেতাকর্মীরা কে বলছেন? এখন মূলত চলছে এই যে আজকের যে বর্ধিত সভা, এটির দ্বিতীয় অধিবেশন চলছে এবং প্রথম অধিবেশন আপনি জানেন ইতিমধ্যেই সেই খবর আমরা প্রচার করেছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং চেয়ারপারসন দুজনই সেই উদ্বোধনী যেই সভা সেখানে বক্তব্য রেখেছেন। এখন মূলত তাদের যে অভ্যন্তরীণ যে বৈঠকটি সেটি হচ্ছে এবং তৃণমূল থেকে যে নেতাকর্মীরা আজকে এসেছেন তাদের বক্তব্য শুনছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তিনি তাদের কথার জবাব দিচ্ছেন। আমাদের সাথে দলের যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি রয়েছেন। আমরা একটু তার কাছ থেকে জানতে চাই এখন মূলত কি হচ্ছে ভিতরে এবং সবশেষ অবস্থাটা যদি একটু বলেন। দেখুন, এখন পর্যন্ত আজকের এই বর্ধিত সভায় প্রায় 50 থেকে 55 জন বক্তব্য দিয়েছেন, যারা একদম তৃণমূলের কেউ সভাপতি, কেউ সাধারণ সম্পাদক অথবা কনভেনার, সদস্য সচিব, যারা থানা এবং পৌরসভায় নেতৃত্ব দিচ্ছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সকালেই তিনি তার উদ্বোধনী বক্তব্য দিয়েছেন এবং আমাদের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনিও অসুস্থ অবস্থায় ওনার বক্তব্য দিয়েছেন। সব কিছু মিলে আমরা যতটুকু লক্ষ্য করছি, বুঝছি যে আমাদের মধ্যে একটা ইউনিটির উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে। এই ইউনিটিটা আমি মনে করি আমাদের মধ্যে আগামীতে যে গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করা দরকার, খুব জরুরি, তাই প্রাধান্য পাচ্ছে। গণতন্ত্রের ভিত যদি শক্তিশালী হয় তাহলে আপনারা লক্ষ্য করবেন সেখানে নেতাকর্মীদের যে প্রত্যাশার জায়গাটা হলো যে একটা নির্বাচন। সেই নির্বাচনটা জনগণের জন্য, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং আমাদের দৃঢ় বিশ্বাস বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই সরকারের নেতৃত্ব দিবেন যেখানে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন অদিতি, এখানে মূলত ভিতরে যে আলোচনাটি এখন চলছে সেই আলোচনায় তৃণমূলের যে নেতাকর্মী যারা এসেছেন তাদের থেকে মূলত যে ঐক্যের যে বিষয়টি, সামনের নির্বাচনকে ধরে দলের নেতাকর্মীদের সুশৃঙ্খল করতে ঐক্যের বিষয়ের উপর জোর দেওয়া হচ্ছে। একই সাথে নির্বাচনকালীন সময়ে বর্তমানে দেশের যেই সংকটকাল অতিক্রম করছে সেই সময় দলের নেতাকর্মীদের কি ধরনের ভূমিকা হবে, এসব বিষয় নিয়ে মূলত তৃণমূলের যেই নেতাকর্মীদের প্রশ্ন, সেই প্রশ্নের জবাব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি সেখানে রাখছেন। তবে আজকের মূলত এই বর্ধিত সভার সব থেকে বড় যে চমকটি সেটি হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার যেই বক্তব্য, এবং সেই তার বক্তব্যে তিনি কিন্তু আবারও যেটি সবাইকে মনে করিয়ে দিয়েছেন যে প্রতিহিংসার যে রাজনীতি সেটি পরিহার করে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে যেন দেশকে বিনির্মাণ করা যায় সে লক্ষ্যে সব নেতাকর্মীদের একত্রিত থাকার আহ্বান এখান থেকে জানিয়েছে। তো আমরা এখানে রয়েছি, বর্ধিত সভা এখনো চলছে। হয়তো আমরা যে খবর এখন পর্যন্ত জানতে পেরেছি রাত আনুমানিক 10টা নাগাদ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিকুল খবর রাখছেন এবং আপডেটগুলো আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকেও জানাচ্ছি। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক সহকর্মী শফিকুল হক বিএনপির বর্ধিত সভার খবর নিয়ে যুক্ত ছিলেন এতক্ষণ আমাদের সাথে। প্রতিহিংসা বা প্রতিশোধ নয়, ভালোবাসা আর ভ্রাতৃত্বের মাধ্যমে দেশকে বাসযোগ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার বিএনপির বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। এ সময় নেতাকর্মীদের আগামীতে ঐক্যবদ্ধ থেকে কাজ করার নির্দেশও দেন বিএনপি চেয়ারপারসন। শফিকুল হকের রিপোর্ট। সবশেষ 2018 সালের ফেব্রুয়ারিতে নির্বাহী কমিটির সভায় সভাপতিত্ব করেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপর মিথ্যে মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন সাংগঠনিক কার্যক্রমে অংশ নিতে পারেননি তিনি। এবার 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে দলের বর্ধিত সভায় প্রধান অতিথির ভাষণ দিলেন বিএনপি নেত্রী। ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের কাজ করতে হবে। ফ্যাসিবাদ বিদায় নিলেও দেশ গণতান্ত্রিক অবস্থায় ফিরিয়ে নিতে দ্রুত গ্রহণযোগ্য নির্বাচন চাইলেন বেগম খালেদা জিয়া। ফ্যাসিস্ট শাসকেরা বিদায় নিয়েছে, একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তাদের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান
সম্পন্ন করা। নেতাকর্মীদের আবারও আহ্বান জানালেন প্রতিহিংসা রাজনীতি পরিহার করার। আসুন, প্রতিহিংসা প্রতিশোধ নয়, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে, বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি বাসযোগ্য, উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি। দেশকে অস্থিতিশীল করতে ফ্যাসিস্টদের দোসররা গভীর চক্রান্তে লিপ্ত, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা হলো বিএনপি চেয়ারপারসনের বক্তব্যে। এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের এতদিনকার সংগ্রাম, আত্মত্যাগ বিফলে যায়। শফিকুল হক, ৭১, ঢাকা। জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পলাতক স্বৈরাচাররা পুনর্বাসিত হতে পারে, তাই স্থানীয় সরকার নির্বাচনের পথ থেকে সরকারকে সরে আসারও আহ্বান জানিয়েছেন তিনি। দীর্ঘদিন পর অনুষ্ঠিত বর্ধিত সভায় নেতাকর্মীদের শৃঙ্খলিত থেকে যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখারও আহ্বান জানিয়েছেন দলটির এই শীর্ষ নেতা। শফিকুল হকের আরেকটি রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নিয়ে রাজনৈতিক মহলে যখন নানামুখী আলোচনা, তেমনই এক সময়ে তৃণমূলের বক্তব্য শুনে আগামীর কর্মপন্থা ঠিক করতে বিএনপির এই বর্ধিত সভা। জাতীয় সংসদ ভবনের এলইডি হল প্রাঙ্গণে সারা দেশ থেকে আসা দলটির প্রায় ৪,০০০ নেতার অংশগ্রহণে সভার আনুষ্ঠানিক শুরু হয় শোক প্রস্তাব দিয়ে। আমরা এদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। শুভেচ্ছা বক্তব্যে দেশের এমন পরিস্থিতিতে নির্বাচনের সুস্পষ্ট রূপরেখা না পাওয়া দুঃখজনক বলে মন্তব্য করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু আমরা দুঃখের সঙ্গে দেখছি এখনো যখন পর্যন্ত সেই লক্ষ্যে আমরা সুস্পষ্ট নির্দেশনা পাচ্ছি না। সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধনী বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সুশৃঙ্খল থেকে নেতাদের জনগণের আস্থা অর্জনের তাগিদ আসে দলের এই হাইকমান্ডের উদ্বোধনী বক্তব্যে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ কিংবা দলের ইমেজ ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজকে বিএনপি বিন্দুমাত্র প্রশ্রয় দেবে না। সংস্কার ও নির্বাচন প্রশ্নে বিএনপির অবস্থান পরিষ্কার উল্লেখ করে তারেক রহমান জানান, দেশ স্থিতিশীল করতে জরুরি সংস্কার শেষে দ্রুত নির্বাচন চায় তার দল। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের নামে কেন দেশের পরিস্থিতি আরো ঘোলাটে করতে চাইছে, এটি জনগণের কাছে বোধগম্য নয়। গণতন্ত্রকে আমি জনগণ মনে করেন, স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হলে সেটি হবে সারা দেশে পলাতক স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের একটি প্রক্রিয়া, যা সরাসরি গণ অভ্যুত্থান আকাঙ্ক্ষা বিরোধী। সভায় নেতাদের নির্বাচনমুখী হওয়ারও নির্দেশনা এলো দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্যে। মাফিয়া প্রধানের পলায়নের পর দেশে বর্তমানে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে। জাতীয় নির্বাচনের সময়ও হয়তো ঘনিয়ে আসছে। তাই দলকে কোনো ব্যক্তি নয়, বরং দলকে এ ব্যাপারে ধীরে ধীরে আপনারা প্রস্তুত করুন। সম্প্রতি বিভিন্ন মহল থেকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের যে দাবি উঠেছে সেটিকে খুব একটা গুরুত্ব দিতে চায় না বিএনপি। জাতীয় নির্বাচনকে মুখ্য করেই দলের পরবর্তী সাংগঠনিক কার্যক্রম নিতে চায় দলটি। তাই তো দীর্ঘদিন পর এই বর্ধিত সভার আয়োজন করে তৃণমূলের মতামত শুনে দলের লক্ষ্য অর্জনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শফিকুল হক, ৭১, ঢাকা। দেশের প্রয়োজনে দায়িত্ব পালনের পাশাপাশি সেনা সদস্যরা নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার সকালে রাজশাহী সেনানিবাসের বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে ৭ম কর্নেল অব দ্য রেজিমেন্ট অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন। রাশিদুল হক রুশোর প্রতিবেদনে বিস্তারিত। দুর্জয় দুরন্ত নির্ভীক, এই মূল মন্ত্রে উজ্জীবিত বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে ৭ম কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হবার মধ্য দিয়ে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের অভিভাবকত্ব গ্রহণ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে রাজশাহী সেনানিবাসে শহীদ কর্নেল আনিস প্যারেড গ্রাউন্ডে পৌঁছলে সেনাপ্রধানকে প্রচলিত সামরিক রীতি অনুযায়ী গার্ড অফ অনার দেয়া হয়।
পরে সেনাবাহিনী প্রধানকে পরিয়ে দেওয়া হয় কর্নেল র্যাঙ্ক ব্যাচ। একনিষ্ঠ উদ্যোগের ফলে বিগত কয়েক বছরে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট তথা বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন ও উন্নয়ন সাধিত হয়েছে। এর মধ্যে নতুন নতুন ইউনিট প্রতিষ্ঠা, আধুনিক অস্ত্র ও সরঞ্জামাদি সংযোজন সহ বহু উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। এ সময় সেনাবাহিনীকে আরও আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন সেনাপ্রধান। আশা প্রকাশ করেন প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে দেশ রক্ষায় ভূমিকা রাখবে সেনা সদস্যরা। প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা এবং পেশাদারিত্বের সাথে পালন করবে। এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে। পরে তিনি 19তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যোগ দিয়ে এই রেজিমেন্টের উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দেশ বিদেশে পরিচালিত কার্যক্রমের বিষয়ে মতবিনিময় করেন। রাশিদুল হক রুশো, ৭১, রাজশাহী। দর্শক, এই মুহূর্তে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আর ক্যাটাগরি বি কে আমরা বলছি যে যারা গুরুতর আহত হয়েছেন, এই ক্যাটাগরি বিতে আছেন 908 জন। এগেন এই যে ক্যাটাগরিটা করাটা হয়েছে মূলত হচ্ছে মেডিকেল বোর্ডের মাধ্যমে। মেডিকেল বোর্ডই জাজ করেছেন যে কারা ক্যাটাগরি এতে থাকবেন, ক্যাটাগরি বিতে কারা থাকবেন। এটা পুরোপুরি হচ্ছে মেডিকেল বোর্ড দ্বারা এটা এই ডিসিশনটা এসছে। তো সেক্ষেত্রে ক্যাটাগরি বির ক্ষেত্রে গুরুতর আহত ক্যাটাগরি বিতে 908 জন জুলাই যোদ্ধা তালিকাভুক্ত, যারা পর্যাপ্ত চিকিৎসার পর শারীরিক অসামর্থ্যতার নিরিখে অন্যের আংশিক সহায়তায় জীবনযাপনে সক্ষম হবে বলে প্রতীয়মান। গুরুতর আহত জুলাই যোদ্ধাগণ নিম্নোক্ত প্রক্রিয়ায় আর্থিক অনুদান ও অন্যান্য সুবিধা সুযোগ পাবেন। এককালীন 3 লক্ষ টাকা তাদেরকে প্রদান করা হবে প্রত্যেককে। এই অর্থ বছরে পাবেন হচ্ছে 1 লক্ষ টাকা এবং আগামী অর্থ বছরে পাবেন 2 লক্ষ টাকা। মাসিক 15,000 টাকা ভাতা প্রদান করা হবে। কর্মসহায়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অগ্রাধিকার ভিত্তিতে সরকারি আধা সরকারি কর্মসংস্থান প্রাপ্ত হবেন। পরিচয়পত্র প্রাপ্ত হবেন এবং পরিচয়পত্র প্রদর্শন করে সরকার কর্তৃক বিভিন্ন সুবিধাদি পাবেন। আর এটা হচ্ছে ক্যাটাগরি বি। আর ক্যাটাগরি সি, ওনারা আহত হয়েছেন। এই আহত ক্যাটাগরি সিতে আছেন 10,648 জন। এই 10,648 জন জুলাই যোদ্ধা তালিকাভুক্ত যারা চিকিৎসার পর সুস্থ হয়েছেন। আহত জুলাই যোদ্ধাগণ নিম্নোক্ত প্রক্রিয়ায় আর্থিক অনুদান ও অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন। এককালীন 1 লক্ষ টাকা তাদেরকে প্রদান করা হবে। মাসিক 10,000 টাকা প্রদান করা হবে। পুনর্বাসন সুবিধা প্রাপ্ত হবেন। পরিচয়পত্র প্রাপ্ত হবেন এবং পরিচয়পত্র প্রদর্শন করে সরকার কর্তৃক বিভিন্ন সুবিধাদি পাবেন। তো আমরা আজকে আমরা এই পুরো জিনিসগুলো 6 মাসে আমরা প্রত্যেক যারা আহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, সবাইকে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে এগুলো আমরা বিচার করেছি এবং এটা মেডিকেল বোর্ড দ্বারা মেডিকেল যারা সরকারি যেগুলো হাসপাতালে যারা চিকিৎসা নিয়েছেন সেগুলোর পুরো নিরিখে এগুলো ক্যাটাগরিগুলো করা হয়েছে। আর এই বিষয়টা আমরা আবার আপনাদেরকে গ্রুপে দিব, আপনারা একটু দেখে নেবেন। আর আপনারা জানেন যে গতকালকে আমরা গণমাধ্যম কর্মীদের জন্য অ্যাক্রিডিটেশন যে কার্ড, যেটা নিয়ে আসে গত অনেক বছর ধরে এই কার্ডের নীতিমালা নিয়ে অনেকগুলো প্রশ্ন ছিল, সেটার জন্য একটা বড় কমিটি কাজ করেছিলেন। সেই কমিটি আপনারা জানেন যে এই অ্যাক্রিডিটেশন কার্ডটা উপরে যে নীতিমালা করেছে, নতুন নীতিমালা, সেটা অ্যাপ্রুভ হয়েছে এবং এটা কালকে আমরা পোস্টিং আপনাদেরকে জানিয়েছি এবং আমরা এটা আমাদের হোয়াটসঅ্যাপ পেজে দিয়েছি। তো এটার উপরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্য এতক্ষণ সরাসরি শুনছিলাম আমরা।
নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য সংসদ নির্বাচন, স্থানীয় নির্বাচনের কথা এই মুহূর্তে ভাবা হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। বৃহস্পতিবার ঢাকার ধামরাই উপজেলা নির্বাচন কার্যালয় পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মাসুদ আরও বলেন, স্থানীয় নির্বাচন বিভিন্ন ধাপে করতে হয়, এতে প্রায় 1 বছর লেগে যায়। কাজেই এই মুহূর্তে স্থানীয় নির্বাচন করলে সংসদ নির্বাচন ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে করা খুবই অসম্ভব এবং কঠিন। নির্বাচন কমিশনের মূল লক্ষ্য সংসদ নির্বাচন করা বলেও জানান তিনি। স্থানীয় নির্বাচনে আমাদের কাছে কোনো আসে নাই, সরকার কাছ থেকে এরকম কোনো রিকোয়েস্ট আসে নাই বা সরকার কাছ থেকে কোনো অনুরোধ আসে নাই যে স্থানীয় নির্বাচন করার জন্য। স্থানীয় নির্বাচন করতে প্রায় বিভিন্ন ধাপে ধাপে করতে হয়, এটা প্রায় 1 বছর সময় লেগে যায়। কাজেই যদি এখন এই মুহূর্তে যদি আমরা স্থানীয় নির্বাচন করি তাহলে আমাদের সংসদ নির্বাচন ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে করা খুবই অসম্ভব এবং কঠিন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে 2016 সালে মিজানুর রহমান ও রেজাউল করিম নামে 2 ভাই গুম খুনের ঘটনা এবং 2017 সালে অপারেশন ঈগল হান্টের রহস্য তদন্তে নেমেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরই মধ্যে 2 ভাইয়ের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন ট্রাইব্যুনালের সদস্যরা। আর এই ঘটনায় আশার আলো দেখছেন পরিবারের সদস্যরা। AKS রোকনের তথ্য ছবিতে প্রতিবেদন। সোমবার দুপুরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে মিজানুর রহমান ও রেজাউল করিমের বাড়িতে গিয়ে সশরীরে তদন্ত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 8 সদস্যের একটি টিম। এ সময় তারা নিহতদের বাবা আইনাল হকের সাথে কথা বলেন। পরে আলোচিত জঙ্গি অভিযান ঈগল হান্টের ঘটনাস্থল পরিদর্শন করেন। কান্নাজড়িত কণ্ঠে আইনাল হক জানান, বিএনপি রাজনীতির সাথে জড়িত থাকার কারণেই তার ছেলেদের গুম করা হয়েছে, আর ছেলেদের শোকে তিনি স্ত্রীকেও হারিয়েছেন। নিহতদের ভাই ও ছাত্রদল নেতা শেতাউর সহ স্বজনরা দাবি করেন, দলীয় কারণেই তার 2 ভাইকে গুম খুনের শিকার হতে হয়েছে। আমার ভাই জীবিত আছে, এখন আমরা ফিরে চাই। যদি জীবিত না থাকে তাকে কে বা কারা কেমনে কোথায় রাখলো বা ক্রসফায়ার করলো নাকি কোনো জেলখানায় রাখলো, এটা আমরা আইনের মাধ্যমে তার সন্ধান চাই। 2017 সালের 17 এপ্রিল অপারেশন ঈগল হান্ট মামলায় অভিযুক্ত হয়ে আটক হয়েছিলেন কানসার এলাকার ইসাহাক আলী। 2 বছর পর জামিনে মুক্ত হলেও এখনও সেই মামলা চলছে। সঠিকভাবে যদি এটা তদন্ত করা হয় তাহলে প্রকৃত ঘটনাটা বের হবে এবং এখানে যে আমাদের মতো অসংখ্য মানুষকে, নিরীহ মানুষকে যে জড়িয়ে দেওয়া হয়েছে, এটা মানে সবাই দেশবাসী জানতে পারবে যে এটা একটা সাজানো নাটক ছিল। সে সময় চাঁপাইনবাবগঞ্জে 9 জন গুম ও খুনের শিকার হয়েছিলেন। এসব ঘটনার তদন্ত দাবি করেছেন বিএনপি নেতারা। আমাদের চাঁপাইনবাবগঞ্জে 8 থেকে 9 জন আমাদের গুম খুনের শিকার হয়েছে। সেই লক্ষ্যে আমরা আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা সেই লক্ষ্যে কাজ করছি। আমরা 2টি মামলা করেছি। যুবদল, ছাত্রদল, আপনার মূল দল যাতে কোনো প্রকারই তারা দল করতে না পারে, এই কারণের জন্য তারা একটা চক্রান্ত, এটা কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অতি উৎসাহীভাবে তারা কিছু আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে নিয়ে এই পরিকল্পনা সারা বাংলাদেশে করে। ঘটনার 8 বছর পর গত সেপ্টেম্বরে অপহরণ করে হত্যার অভিযোগে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন নিহত রেজাউলের পিতা আইনাল হক। আসামি করা হয় রাজশাহী রেঞ্জের ডিআইজি সহ পুলিশের 5 জন ও স্থানীয় আওয়ামী লীগের 7 নেতাকর্মীকে। এছাড়াও অপারেশন ঈগল হান্টে স্বামী হত্যায় মামলা করেন ব্যবসায়ী আবুর স্ত্রী সুমাইয়া বেগম। মনিরা কাজুরি, 71। লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বকর সিদ্দিক শ্যামল ও তার সহযোগী ছাত্রলীগ নেতা কামরুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, রংপুর কোতোয়ালি থানার 12 নম্বর মামলা ও হাতীবান্ধা থানার 31 নম্বর মামলা সহ 3টি ভয়ভীতি প্রদর্শনের জিডিতে অভিযুক্ত পলাতক আসামি আওয়ামী লীগ নেতা আবু বকর সিদ্দিক শ্যামল পলাতক থেকে গোপনে আওয়ামী লীগকে পুনরায় সংগঠিত করতে
নেট দুনিয়ায় যোগাযোগ সচল করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার খিলক্ষেত নিকুঞ্জ 2 এলাকা থেকে শ্যামলকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। অপর আসামি তার ঘনিষ্ঠ সহযোগী কামরুল হাসানও হাতীবান্ধা থানার একটি মামলা ও পাটগ্রাম থানার 3টি ভয়ভীতি প্রদর্শনের জিডি মূলে অভিযুক্ত থাকায় পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডি সোভানবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিরাজগঞ্জ 6 আসনের সাবেক এমপি চয়ন ইসলামকে জেল গেটে 3 দিনের জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত। সকালে শাহজাদপুর চৌকি আদালতে চয়ন ইসলামকে হাজির করে পুলিশ 10 দিনের রিমান্ড আবেদন করলে বিচারক রিমান্ড আবেদন না মঞ্জুর করে জেল গেটে 3 দিনের জিজ্ঞাসাবাদের আদেশ দেন। চয়ন ইসলামের আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্বরত রয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও বিস্ফোরকের মামলা রয়েছে। দ্বিতীয় দিনের মতো পূর্বাচল 300 ফিট সড়কের অবৈধভাবে বসানো বিলবোর্ড উচ্ছেদ করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এরই মধ্যে 6টি বিলবোর্ড ভেঙে দেওয়া হয়েছে। রাজুক কর্তৃপক্ষ বলছে, সাবেক সরকারের প্রভাব খাটিয়ে এই বিলবোর্ডগুলো বসানো হয়েছিল। এখন এরকম অবৈধ স্থাপনা বসানোর সুযোগ নেই। রিয়াজ হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। বৃহস্পতিবার সকাল 10টা থেকে পূর্বাচলের ভোলানাথপুর এলাকায় দ্বিতীয় দিনের অভিযান শুরু করে রাজুক। শুরুতেই অপসারণ করা হয় রেহওয়াইট নামে দাঁড়িয়ে থাকা একটি বিলবোর্ড। এলাকাবাসী বলছেন, সাবেক সরকারের লোকজন নিয়ম নীতির তোয়াক্কা না করেই এখানে অর্ধশত বিলবোর্ড বসায়। এ থেকে কোনো রাজস্ব পাচ্ছিল না রাজুক। আদালতের নির্দেশ আসলেও দীর্ঘদিনে এগুলো সরানো হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর এই কাজ শুরু হওয়ায় সাধুবাদ জানান তারা। আশা করব আমরা অতি দ্রুত বাকি যেই পূর্বাচলের অবৈধ সাইনবোর্ড সহ যা আছে রাজুক দ্রুত পদক্ষেপ নেবে। 300 ফিট অবৈধ বিলবোর্ড উচ্ছেদ পরিচালনা রাজুক যেভাবে করছে, সেজন্য 71 টিভি এবং রাজুক কর্তৃপক্ষকে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। রাজুকের অতিরিক্ত প্রকল্প পরিচালক জানান, বহুবার বিলবোর্ড উচ্ছেদের জন্য নোটিশ দেওয়া হলেও বিলবোর্ডের মালিকরা কথা শোনেননি। সর্বশেষ গত 5 ফেব্রুয়ারি 7 দিনের মধ্যে বিলবোর্ডগুলো সরিয়ে ফেলার জন্য গণবিজ্ঞপ্তি দেয় রাজুক কর্তৃপক্ষ। কর্মকর্তারা জানান, যতদিন পর্যন্ত অবৈধ বিলবোর্ড উচ্ছেদ না হবে ততদিন অভিযান চলবে। আমাদের এই অভিযান চলমান থাকবে যতক্ষণ না আমরা 300 ফিটের পাশে যতগুলো অবৈধ বিলবোর্ড আছে সবগুলো আমরা অপসারণ না করা পর্যন্ত এই অভিযান চলতে থাকবে। পূর্বাচল নতুন শহর সুন্দর করার জন্য কুড়িল বিশ্ব রোড থেকে কাঞ্চন সেতু পর্যন্ত 13 কিলোমিটার সড়ক তৈরি করা হয়। এর মধ্যে 6.5 কিলোমিটার সড়ক রাজুকের নির্মাণাধীন পূর্বাচল নতুন শহরের মধ্যে পড়েছে। আব্দুল্লাল মামুন, 71। ইন্টার্ন চিকিৎসকদের টানা 5 দিনের ধর্মঘটে দেশের বড় মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। চট্টগ্রাম, খুলনা সহ বিভিন্ন মেডিকেলের চিকিৎসকরা জানিয়েছেন, সাধারণ চিকিৎসকদের ডিউটি বাড়িয়ে সেবা স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। রংপুরে চিকিৎসা না পেয়ে বহু রোগী ফিরে যাওয়ার অভিযোগ করেছেন স্বজনেরা। এদিকে আজকের মধ্যে দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে কর্মরত চিকিৎসকদের কাজের সময় বাড়িয়ে রোগীদের সমস্যার সমাধান করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু দাবি মেনে নেওয়ার কোনো উদ্যোগ এখনও নেওয়া হয়নি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, দীর্ঘদিন নিয়মতান্ত্রিকভাবে তাদের দাবি সরকারের কাছে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমাদের হসপিটালে ইন্টার্নের পাশাপাশি এখানে এফসিপিএস ট্রেনি, এমএস রেসিডেন্ট যারা আছেন কিংবা এইচএমও আছেন, আইএমও আছেন, ওনারা কিন্তু চিকিৎসা দিয়ে যাচ্ছেন। এদিকে চমেক হাসপাতাল পরিচালক জানান, ইন্টার্ন চিকিৎসকদের দাবির সাথে তারাও একাত্ম। তবে বিষয়টি সুরাহা করার কাজটি মন্ত্রণালয়ের। এই দাবিটা অবশ্যই যৌক্তিক, কিন্তু দাবিটা শুধু ইন্টার্নিদের সাথে রিলেটেড নয়, এটা পুরো হচ্ছে ডাক্তার কমিউনিটির সাথে সম্পৃক্ত। সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনরত চিকিৎসকরা জানান, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। রোগীদের প্রতি তাদের আন্তরিকতার অভাব নেই, যে কারণে জরুরি সেবা বন্ধ করা হয়নি। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন গড়ে 3 থেকে 4 হাজার রোগী ভর্তি হয়। তাদের অভিযোগ, সারা বছরই এখানে লোকবলের অভাবে ঠিকঠাক সেবা পাওয়া যায় না। এই হাসপাতালে খালি এই যে ভুগতাছি,
কোনো চিকিৎসা বলতে ভালো কিচ্ছুই পাই না। বাড়ির যাবার চাইতা জায়গা ছুটি নিয়ে যাই, বাড়ি যামগা আর চিকিৎসা হবো না, বাস পারি পাইতাছি না, পেটের ব্যথায় কি চিকিৎসা করতেছ। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে আপাতত চিকিৎসক ও পোস্টের চিকিৎসকদের দিয়ে সামাল দিচ্ছেন। চলমান যে জনবল আছে সেই জনবল দিয়ে আমরা সার্ভিস দিচ্ছি। সেই ইন্টার্ন ধর্মঘটের কোনো প্রভাব আমাদের ময়মনসিংহ মেডিকেলে নাই। টানা ধর্মঘটের কারণে গত 5 দিনে রংপুর মেডিকেলে চিকিৎসা না পেয়ে ফিরে গেছেন বহু রোগী। ডাক্তার তো সেইভাবে দেখে না, ইন্টারনেটগুলো তাদের কর্তব্যরত যেগুলো থাকে এগুলো দেখে, এবং এগুলো যদি না দেখে তাহলে তো রোগীগুলো চিকিৎসার অভাবে মারা যাবে। এমবিবিএস ও বিডিএস ছাড়া অন্য কাউকে চিকিৎসকের স্বীকৃতি না দেওয়া সহ 5 দফা দাবিতে গত 13 ফেব্রুয়ারি থেকে কর্মবিরতি শুরু করে ইন্টার্ন চিকিৎসকরা। শাকিলা শম্পা, 71। টেন্ডার জটিলতায় আটকে আছে মেহেরপুর জেনারেল হাসপাতালের ওষুধ কেনা। অর্থ বছরের 8 মাস পার হলেও ওষুধের টেন্ডার ডাকা হয়নি এখনো, যে কারণে দেখা দিয়েছে ওষুধ ও ভ্যাকসিনের সংকট। র্যাবিস ভ্যাকসিনেরও প্রভাবটাই সবচেয়ে বেশি চোখে পড়ছে, তবে সমস্যা সমাধানের কাজ চলছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আসিফ ইকবালের তথ্য ছবিতে প্রতিবেদন। মেহেরপুর জেনারেল হাসপাতালের জলাতঙ্ক বিভাগ। প্রতিদিন গড়ে 130 থেকে 140 জন রোগী আসছেন কুকুর, বিড়াল, বানরের কামড় অথবা আঁচড়ের ক্ষত নিয়ে। রোগীর স্বজনরা জানান, হাসপাতালে র্যাবিস ভ্যাকসিন না থাকায় বাইরে থেকে কিনে নিয়ে জলাতঙ্ক টিকা দিতে হচ্ছে। হাসপাতালের ফার্মেসিতে অন্যান্য রোগের ওষুধেরও সংকট রয়েছে। ওয়ার্ডগুলোতে ভর্তি রোগীর বেশিরভাগই জানালেন ওষুধ বাইরে থেকে কেনার কথা, যে কারণে চিকিৎসা ব্যয় বহন করতে পারছেন না বহু দুস্থ রোগী। কুকুর এবং বিড়ালে কাটা রোগী নিয়ে তো আমরা তো ভাই এখানে এসে আপনার একটা ভোগান্তি শিকার হয়ে যাচ্ছি, কারণ এখানে ভাই ভ্যাকসিন অ্যাভেলেবল নেই। 4-5 হাজার তো খরচ হবে, এইভাবে চলছি। আজকেও 700-800 টাকার ওষুধ নিয়ে আসলাম, এই স্যালাইন কিনলাম, এগুলো কিনে নিয়ে আসলাম। হাসপাতালের নার্সরা এই সংকটের কথা স্বীকার করে জানান, ওষুধের সরবরাহ না থাকায় তাদেরও এভাবে চালাতে হচ্ছে। এখন সাপ্লাই নেই, ইনজেকশন কিটোরোলাক এটা আমরা রোগীদের কেনাচ্ছি। ইনজেকশন তীব্র ব্যথার কারণে ন্যালবানটা কিনাচ্ছি। কটসন যেটা শ্বাসকষ্টের জন্য খুবই দরকার আমাদের রোগীদের, এটা আমরা কিনাচ্ছি। রোগীরা আসছে, আমরা বলছি যে একটা ভ্যাকসিন কেনেন আপনারা 4 জন মিলি কিনলে একটা ভ্যাকসিন 4 জনকে দেওয়া হয়। ভ্যাকসিনের স্বল্পতার কথা স্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, টেন্ডার প্রক্রিয়ার কাজ চলমান রয়েছে। অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন খুব স্বল্প সময়ের জন্য আমাদের কিছুটা স্বল্পতা দেখা গিয়েছে, এটা স্বল্প সময়ের মধ্যেই ব্যবস্থা হয়ে যাবে আশা করা যায়। আর টেন্ডারের ব্যাপারে সুপার মহোদয়ের সাথে পরামর্শ হচ্ছে, এটাও প্রক্রিয়াধীন আছে। চলতি অর্থ বছরে হাসপাতালটি 4,87 লাখ টাকা বরাদ্দ পেলেও টেন্ডার ঝুলে থাকায় ওষুধ কেনা হয়েছে মাত্র 2,13 লাখ টাকার। হাসিবা আলী বর্ণা, 71। গাজীপুর মহানগরের বাসন থানা বিএনপির সভাপতির বিরুদ্ধে সাবেক সরকারের নেতাকর্মীদের পুনর্বাসন ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেয়ার প্রতিবাদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুলিবিদ্ধ এক নেতাকে হুমকি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে একদল শিক্ষার্থী। সাধারণ শিক্ষার্থী ও জনতার ব্যানারে নগরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ চত্বর থেকে এই মিছিল বের হয়। মিছিলটি ঢাকা টাঙ্গাইল মহাসড়ক হয়ে জাগ্রত চৌরঙ্গিতে শেষ হয়। এখানে সমাবেশে বক্তারা জানান, বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের বিভিন্নভাবে পুনর্বাসনের চেষ্টা করছেন। সম্প্রতি তিনি গুলিবিদ্ধ ছাত্রদল নেতা নাইম জমাদারকে হুমকি দিয়েছেন। তারা দ্রুত এর প্রতিবাদ জানিয়ে তাকে বহিষ্কারের দাবি জানান বিএনপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটি সভাস্থলের নির্মাণাধীন প্যান্ডেলের পাশ থেকে 3টি অবিস্ফোরিত তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার আড়াইসিধা কাদির ভুইয়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। আশুগঞ্জ থানার উপপরিদর্শক মোস্তাকিম পাটোয়ারি জানান, পরিত্যক্ত অবস্থায় 3টি ককটেল পড়ে থাকার খবর পেয়ে সেগুলো উদ্ধার করা হয়েছে। শুক্রবার সেখানে রয়েছে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার সভা হওয়ার কথা। এই সভাকে কেন্দ্র করে কেউ আতঙ্ক সৃষ্টি করার জন্য এই কাজ করেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আড়াইশিধা কাদির ভুইয়া উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার রুমিন ফারহানাকে প্রধান অতিথি করে একটি সভা আহ্বান করে উপজেলা স্বেচ্ছাসেবক দল। একই দিনে একই মাঠে পাল্টা সভা করার ঘোষণা দিয়েছে আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ গ্রুপের সমর্থকরা। একই দিনে বিএনপির 2 গ্রুপের সভা আহ্বান করায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। 3 হুইলার 2024 নীতিমালা চূড়ান্ত করে ব্যাটারি চালিত যানবাহনের বিআরটিএর স্বীকৃত লাইসেন্সের দাবিতে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করেছেন রিকশা, ব্যাটারি চালিত রিকশা, ভ্যান, ইজি বাইক সংগ্রাম পরিষদের সদস্যরা। বৃহস্পতিবার বেলা 11টায় অশ্বিনী কুমার হলের সামনের সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এরপর নগরীতে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় বক্তারা সারা দেশের ব্যাটারি চালিত যানের লাইসেন্সের দাবি জানান। পাশাপাশি প্রকৃত শ্রমিক এবং মালিকদের সঠিক তদন্তের ভিত্তিতে নম্বর প্লেট দেওয়ার কথাও বলেন তারা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নজর পড়েছে এবার দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দরের ওপর। সেবার বিনিময়ে বাণিজ্যিক পৌর কর হিসেবে বন্দরের কাছ থেকে বছরে 160 কোটি টাকা দাবি করেছে সিটি কর্পোরেশন। শুধু পৌর কর নয়, পণ্যবাহী ভারী যানবাহন চালিয়ে ক্ষতিগ্রস্ত সড়ক এবং কালভার্ট মেরামতের জন্য লাভের 1% কর দিতে বন্দর কর্তৃপক্ষকে দাবি দিয়েছে চসিক। এ নিয়ে চলছে চিঠি চালাচালি ও দর কষাকষি। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ছবিতে প্রতিবেদন। সেবার বিনিময়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ 2019 সাল পর্যন্ত বার্ষিক 39 কোটি টাকা কর দিতে হতো চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে। বিগত সরকারের সময় 2020 সালে আইন সংশোধনের মাধ্যমে 40% বাড়িয়ে 45 কোটি টাকা কর দেয়া শুরু করে বন্দর কর্তৃপক্ষ। কিন্তু জুলাই বিপ্লবের পর মেয়র হিসাবে দায়িত্ব নেয়ার পর ডাক্তার শাহাদাত হোসেন সিটি কর্পোরেশনের আয় বাড়াতে বন্দরের পৌরকর পুনঃমূল্যায়নের সিদ্ধান্ত নেয়। এরই অংশ হিসেবে বন্দরের 1,40,77,000 বর্গফুট স্থাপনার পৌরকর নির্ধারণ করা হয় 160,16,00,000 টাকা। পরিশোধিত 45 কোটি বাদ রেখে বাকি 125 কোটি টাকা শোধের জন্য বন্দরকে চিঠি দিয়েছে সিটি কর্পোরেশন এবং যে কোনো উপায়ে তা আদায় করা হবে বলে জানান চসিক মেয়র। আমি করে দেব ইনশাআল্লাহ, আপনার কথা দিচ্ছি, এই কাজ আমি করে দেব। আমি যতদিন আছি বন্দর থেকে মাসুল এই সিটি কর্পোরেশনকে আমি নিয়ে দেব। উন্নত দেশের বন্দরগুলো নিজ নিজ শহরের উন্নয়নে লাভের একটি অংশ বরাদ্দ দিলেও চট্টগ্রাম বন্দর এক্ষেত্রে ব্যতিক্রম। প্যাকেজ পৌরকর ছাড়া আর তেমন কোনো কর পরিশোধ করতে হয় না। এই অবস্থায় চট্টগ্রাম বন্দরের কাছে আয়ের 1% চেয়েছে সিটি কর্পোরেশন। তবে বন্দরের বিদ্যমান আইনে 1% সিটি কর্পোরেশনকে দেওয়ার বিষয়টি উল্লেখ না থাকলেও বাণিজ্যিক পৌরকর যাচাই বাছাইয়ের জন্য উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধি নিয়ে পৃথক 2টি কমিটি গঠন করেছে বন্দর কর্তৃপক্ষ। আমরা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আমরা একটা যৌথ কমিটি করার সিদ্ধান্ত হয়েছে। সেই কমিটিটা প্রক্রিয়াধীন আছে, ওনারা কাজ করছেন। যৌথ কমিটি সিটি কর্পোরেশনের লোক থাকবে, আমাদের কর্মকর্তারা থাকবেন। এই কমিটি যেটা অ্যাসেসমেন্ট করবে সেই অ্যাসেসমেন্ট অনুযায়ী পরবর্তীতে আমরা আলোচনা করে আসলে দুই পক্ষের বিষয়টাকে একটা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করব। সিটি কর্পোরেশনের মতে নগরীর সড়কগুলোর ধারণ ক্ষমতা 6 থেকে 10 মেট্রিক টন হলেও বন্দরের কারণে 50 থেকে 60 মেট্রিক টন পণ্য বোঝাই যানবাহনও চলাচল করছে। আর এতে সড়কের স্থায়িত্ব নষ্ট হয়ে যাওয়ায় ব্যবস্থাপনা খরচ বাড়ছে সিটি কর্পোরেশনের। তাই সেবার বিনিময়ে সিটি কর্পোরেশনের এই কর দাবি করতে পারে বলে মনে করেন নাগরিক সমাজ। এই সুযোগগুলো কর্পোরেশন তৈরি করেছে। কর্পোরেশনের অধীনে যারা মানুষজন আছে, যেসব লোকজন এখানে থাকেন তাদের জন্য। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বছরে 4 থেকে 5,000 কোটি টাকা আয় করে। এর মাঝে কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ সহ নিজস্ব খরচ মিটিয়ে 800 থেকে 1,000 কোটি টাকা বছরে জমা হয় বন্দরের নিজস্ব তহবিলে। শরীফ আজাদ প্রীতম, 71। আছেন 71-এ চলছে দেশযোগ। লক্ষ্মীপুরে কামাল নামে এক অটোরিকশা চালকের বসতঘর জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত কামালের দাবি, তার বাড়ির পাশে রাস্তা না কাটার জন্য কয়েকজন ট্রলি চালকদের নিষেধ করায় তারা ক্ষিপ্ত হয়ে রাতের আধারে তার বসতঘরে আগুন দিয়েছে। রাতে তিনি ঘরে না থাকায় প্রাণে বেঁচে গেলেও আগুন নেভাতে গিয়ে তার পরিবারের সদস্য সহ কয়েকজন প্রতিবেশী আহত হন। আহতদের একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত প্রতিবেশী আব্দুল মান্নান জানান, বৃহস্পতিবার ভোর 4টার দিকে আগুন ধরানো হয়। এ নিয়ে সদর থানার ওসি আব্দুল মোন্নাফ হোসেন জানান, কিভাবে আগুন লেগেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী টুটুল ও হাবিব নামে দুই বন্ধু নিহত হয়েছেন। বুধবার রাত 10টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের টিপুরদি এলাকায় এই ঘটনা ঘটে। কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, তারা দুই বন্ধু সোনারগাঁয়ে বেড়াতে আসে। রাতে মোটরসাইকেল করে বাড়ি ফেরার পথে মহাসড়কের টিপুরদি এলাকায় ইউটার্ন নেয়ার সময় পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হাবিব নিহত হয়। পরে হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় টুটুল মারা যায়। এই ঘটনায় গাড়ির চালক ও হেলপারকে আটক করা যায়নি। মুন্সিগঞ্জে কবর খুঁড়ে আবারও কঙ্কাল চুরি হয়েছে। 2 সপ্তাহে চুরি হয়েছে 11টি কঙ্কাল ও 11টি খুলি। শ্রীনগর সার্কেল এএসপি আনিসুর রহমান জানান, বুধবার রাতে মুন্সিগঞ্জের শ্রীনগরের পশ্চিম সিংপাড়া কবরস্থানের 27টি কবর খুঁড়ে 7টি কঙ্কাল চুরি হয়েছে। বৃহস্পতিবার সকালে কবর জিয়ারত করতে যেয়ে 27টি কবর খোঁড়া দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। তারা জানান, এর আগেও কবর খুঁড়ে কঙ্কাল চুরি হয়েছে। এছাড়া গত 2 সপ্তাহে চতুর্থবারের মতো এসব ঘটনা ঘটল। এদিকে পুলিশ জানিয়েছে, চোর চক্র ধরতে আজ থেকে তারা অভিযান শুরু করবে। সাভারে অস্ত্রসহ ডাকাত চক্রের 5 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা আশুলিয়ার 22 মাইল এলাকায় অভিযান চালায়। সেখানে ডাকাতির প্রস্তুতি নেয়া 5 সদস্যকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় বেশ কিছু দেশীয় অস্ত্র। এছাড়া গত 10 ফেব্রুয়ারি সাভারের আনন্দপুর এলাকায় সাইফুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়ির আলমারি থেকে 8,70,000 টাকা চুরি যাওয়ার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষা সফরের 4টি বাসে ডাকাতির ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতদের কাছ থেকে লুট করা নগদ অর্থ ও মালামাল উদ্ধার করা হয়। পুলিশ সুপার মিজানুর রহমান জানান, অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। গত 25 ফেব্রুয়ারি ভোর রাতে টাঙ্গাইলের ঘাটাইলের সাগরদিঘি মাটির চালা এলাকায় সড়কে গাছ ফেলে অবরোধ করে শিক্ষা সফরে যাওয়া 4টি বাসে ডাকাতি হয়। এ সময় 50,000 টাকা, মোবাইল ও স্বর্ণালংকার লুট করা হয়। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সোয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের 4টি বাস শিক্ষা সফরের উদ্দেশ্যে নাটোর যাচ্ছিল। নারায়ণগঞ্জের সাইনবোর্ড বাস স্ট্যান্ডে ফুটওভার ব্রিজ চালু হওয়ার পর থেকেই ব্রিজের ওপর বসতে শুরু করে অবৈধ দোকানপাট। এখন ফুটওভার ব্রিজের পুরো অংশে জামাকাপড়, বেল্ট, মানিব্যাগ, জুতা, ব্যাগ, ফল ও আয়না চিরুনি সহ নানা ধরনের অর্ধশতাধিক দোকানপাটে ভরে গেছে। জয়পুরহাটের 12 শিবালয় মন্দিরে শুরু হয়েছে 2 দিনের শিব চতুর্দশীর পূজা অর্চনা ও মেলা। দেশ ও বিদেশের হাজারো ভক্ত সমবেত হয়েছেন এই মন্দির প্রাঙ্গণে। মন্দির সংলগ্ন ছোট যমুনা নদীতে পুণ্য স্নান করে ভক্ত ও পূজারীরা করছেন পূজা অর্চনা। মোয়াজ্জেম হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। হিন্দু ধর্মাবলম্বীদের শিব চতুর্দশী উপলক্ষে জয়পুরহাটের 12 শিবালয় মন্দিরে শুরু হয়েছে 2 দিনের পূজা অর্চনা ও মেলা। বুধবার সকাল থেকে দেশ ও বিদেশের হাজারো ভক্ত সমবেত হন এই মন্দির প্রাঙ্গণে। এরপর মন্দির সংলগ্ন ছোট যমুনা নদীতে পুণ্য স্নান করে ভক্ত ও পূজারীরা শিব ঠাকুরের মাথায় জল ও দুধ ঢেলে পূজা অর্চনা করেন। এ সময় তারা নিজের ও দেশের জন্য মঙ্গল কামনা করে প্রার্থনা করেন। এখানে একটা নজিরবিহীন ইতিহাস আছে যে যা কামনা করেছে সেগুলো এখানে এসে ফলপ্রসূ হয়েছে। আজকে রাতে সারা রাত শিবের তিথি উপলক্ষে শিবের মাথায় দুধ, জল, ঘি, মধু দিয়ে অনেক মানত করে এগুলোর জন্য আসে এবং অনেকেই ভোলে বাবার আশীর্বাদ পুষ্ট হওয়ার জন্য এখানে পুজো দিতে আসে। পূজা উপলক্ষে পরিবার সহ প্রতি বছরই আসি। পূজা অর্চনার পাশাপাশি মন্দিরের চারপাশে বসেছে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা। মেলায় হরেক রকমের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। দেশ বিদেশ সব জায়গা থেকে ভক্ত আগমন হয়। এখানে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকেও আসে, আমাদের বাংলাদেশের সমস্ত প্রান্ত থেকে এখানে দোকান। মহাকুম্ভ যে হচ্ছে সেখানেও আজকে স্নান হচ্ছে এবং এটা আজকে শাহী স্নান হিসাবে এটাকে পরিচয় দেওয়া হয়েছে। দেশের কামনা, শুভকামনার জন্য আজকে সকলে প্রার্থনা করছে, হে শিব, হে ভগবান,
তুমি সকলকে মঙ্গলময় ভালোভাবে রাখো। এদিকে মেলায় কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটার দিকে আমরা যথেষ্ট সজাগ এবং ভালোভাবে হচ্ছে কোনো ধরনের কোনো ঘটনা এখানে ঘটে না। সদরের বেল আমলা এলাকায় অবস্থিত দেশের বৃহত্তম এই শিবালয় মন্দিরটি প্রায় 400 বছর পুরনো। শারমিন স্বপ্না, 71। দর্শক, মেলা দেখতে এখন আমরা চলে যাচ্ছি জয়পুরহাটের 12 শিবালয় মন্দিরে। আমাদের সহকর্মী মোয়াজ্জেম হোসেন সেখান থেকে যুক্ত হচ্ছেন। মোয়াজ্জেম, কি আছে আজকে মেলার আয়োজনে, আর মেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন? কবে শেষ হচ্ছে এই মেলা, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে জয়পুরহাটের এই 12 শিব মন্দিরের যে মেলাটি, এটা ঐতিহাসিক একটি মেলা। এখানকার আয়োজকরা বলছেন এই সঠিক ইতিহাস বলা মুশকিল। এটা প্রায় 400 বছরের অধিক এই শিব মন্দিরটির এখানে শিব পূজা হয়ে আসছে। আপনি জানেন যে যেমনটি বলছিলেন যে এখানে এই যমুনা নদীর একেবারে কুল ঘিসেই কিন্তু এই 12 শিবালয়। আয়োজকরা এখানে বলছিলেন যে এশিয়া মহাদেশের মধ্যে এই যে 12টি শিব মন্দির যে একই সঙ্গে রয়েছে, এটা অন্য কোথাও নাই। যারা বাংলাদেশে এই জয়পুরহাট 12 শিবালয় নামে এই শিব মন্দিরটি রয়েছে। এই শিব মন্দিরকে ঘিরেই কিন্তু এখানে কিন্তু গ্রামীণ কিন্তু অনেক বড় উৎসব এখানে হয়ে আসছে। আপনি জানেন যে এটা কিন্তু হিন্দু সম্প্রদায়ের একটি উৎস, একটি পূজা হলেও এই মেলাতে কিন্তু এখানে কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু হিন্দু মুসলমান সকলে মিলেমিশে কিন্তু এই পূজাটা কিন্তু অনুষ্ঠিত হয়ে থাকে। আপনি জানেন যে গতকাল থেকে বুধবার এবং আজকে বৃহস্পতিবার 2 দিন ব্যাপী এই মেলা হয়ে থাকে। এই মেলা এখানকার যে ঘিরে যে মেলা পূজাকে ঘিরে যে মেলাতে বসে, সেই মেলাতে কিন্তু এখানে বিরাট একটি ঐতিহ্য রয়েছে। আপনি জানেন যে এই এলাকার আশেপাশে যে মুসলিম পরিবার রয়েছে, তারা কিন্তু এই পূজাকে উপলক্ষ করে, এই মেলাকে উপলক্ষ করে কিন্তু এখানে কিন্তু জামাই মেয়েদেরকে কিন্তু এখানে দাওয়াত দেওয়া হয়। শুধু এখানে মেলা না, এখানে ধর্মীয় ভাবে মোয়াজ্জেম, তার মানে বেশ আনন্দের একটা পরিবেশ সেখানে বিরাজ করছে এবং সবাই সেখানে অংশগ্রহণ করছেন এই আয়োজনে। ধন্যবাদ সবশেষ খবর জানিয়ে দেওয়ার জন্য। দর্শক, শিব চতুর্দশীর পূজা অর্চনা ও মেলার খবর নিয়ে সহকর্মী মোয়াজ্জেম হোসেন আমাদের সাথে জয়পুরহাট থেকে যুক্ত ছিলেন এতক্ষণ। কিশোরগঞ্জে মাদককে না বলি, নেশামুক্ত সমাজ গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে পূর্ব তারাপাশা মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। অতিথি হিসাবে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, সুস্থ মানব সম্পদ গড়ে তুলতে মাদক নির্মূলের বিকল্প নেই। কিশোর তরুণদেরকে মাদক ও তামাকের নেশা থেকে দূরে রাখতে প্রতিরোধ কর্মসূচি জোরালো করতে হবে। মাদকের বিরুদ্ধে অচিরেই চিরুনি অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি। টাঙ্গাইল জেলা শিল্পালয় দাওরায় হাদিস মাস্টার্স পাস শিক্ষার্থীদের সমাপনী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টায় জেলা শিল্পকলা একাডেমিতে তরুণ ওলামা কল্যাণ ফোরামের আয়োজনে এই সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা মাহফুজুল হক। এ সময় উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল হক সিদ্দিকী, হাফেজ শামসুজ্জামান, মাওলানা শামসুদ্দিন শাহনুর সহ অনেকে। অনুষ্ঠানে 2024-25 শিক্ষাবর্ষের দাওরায়ে হাদিস মাস্টার্স পাশের প্রায় 400 জনকে সংবর্ধনা দেওয়া হয়। ব্যবসায়িকভাবে সামুদ্রিক শৈবাল চাষ ও শৈবালের সর্বোচ্চ উৎপাদনের লক্ষ্যে অ্যালগাল ফটো বায়োরিয়েক্টর নামে প্রযুক্তি উদ্ভাবন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশরাফ চৌধুরী রাফি। শৈবাল উৎপাদনের জন্য কাঙ্ক্ষিত তাপমাত্রা, পানির পিএইচ মান ও লবণাক্ততা কৃত্রিমভাবে নিয়ন্ত্রণ করবে রাফির এই উদ্ভাবন। বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ও হায়ার স্টাডি সোসাইটির আয়োজনে গবেষণা ও উদ্ভাবনী মেলায় এই নতুন উদ্ভাবন প্রদর্শন করেন রাফি। মাহফুজ শুভ্রর তথ্য ছবিতে প্রতিবেদন।
বিশ্বের উন্নত দেশগুলোতে শৈবাল উৎপাদন হলেও বাংলাদেশের শৈবাল উৎপাদন কম। ঔষধ সেক্টর, কসমেটিক্স তৈরি ও মাছের খাদ্য হিসেবে শৈবালের ব্যবহার ও চাহিদা বাংলাদেশ সহ সারা বিশ্বে ব্যাপক। শৈবাল উৎপাদনে পর্যাপ্ত জ্ঞান, প্রক্রিয়া ও প্রযুক্তির অভাবে চাহিদা থাকা সত্ত্বেও শৈবাল উৎপাদন সম্ভব হয় না। এবার শৈবাল চাষ ও সর্বোচ্চ উৎপাদন পাওয়ার লক্ষ্যে নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স ইনস্টিটিউটের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আশরাফ চৌধুরী রাফি। তার এই উদ্ভাবনের নাম অ্যালাগল ফটোবায়ো রিয়েক্টর। আমরা এলগিটা গ্রো করছি যাতে করে তার থেকে আমরা সর্বোচ্চ হারভেস্টটা পেতে পারি বা সর্বোচ্চ উৎপাদন আমরা পেতে পারি। এখন প্রশ্ন হচ্ছে এটা দিয়ে আমরা কি করব বা এটার কাজ কোথায়। আমি বারবার বলছি এটার বেশ কয়েকটি কাজের মধ্যে হচ্ছে মেডিসিনাল ভ্যালু রয়েছে, এটি কসমেটিক্সের ভ্যালু রয়েছে। বিশ্বের উন্নত দেশে এই প্রযুক্তিতে 25 লাখ থেকে 1.5 কোটি টাকা খরচ হওয়ায় শৈবাল চাষে আগ্রহী হয় না কেউ। তবে রাফির তৈরি সমবৈশিষ্ট্য সম্পন্ন এই প্রজেক্ট মাত্র 1 থেকে 2 লাখ টাকা হওয়ায় শৈবাল উৎপাদনে আগ্রহ বাড়বে বলে প্রত্যাশা তার। আমরা যদি এটা নিয়ে কাজ করি শুধু দেশেই নয় বিদেশে আমরা এটা কি করতে পারবো, এক্সপোর্ট করতে পারবো, সেখান থেকে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। রাফি জানান, বাংলাদেশের অনেক শিক্ষার্থী গবেষণায় আগ্রহী, তবে আর্থিক প্রতিবন্ধকতার জন্য গবেষণা করতে পারে না। আরো আপডেটেড সিস্টেমে নিয়ে যাব। সো এই ক্ষেত্রে বাজেটের ডেফিনেট একটা বিষয় আছে, যেহেতু আমরা স্টুডেন্ট আমাদের বাজেটের একটা বিষয় রয়েছে ডেফিনেটলি। সো আমি যদি প্রণোদনা পাই তাহলে আমার ইচ্ছা হচ্ছে এটাকে আমি ল্যাব স্কেল থেকে একদম কমার্শিয়াল স্কেল পর্যন্ত কিভাবে নিয়ে যাওয়া হয় ওই পর্যন্ত আমি কাজ করে যাবো ইনশাআল্লাহ। বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত চট্টগ্রাম গবেষণা ও উদ্ভাবন মেলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রাম বিভাগের ভেতরে ও বাইরে প্রায় শতাধিক স্টলে শিক্ষার্থীরা অংশ নেয়। গবেষণাগার এবং গবেষণা ইনস্টিটিউট তাদের গবেষণা কর্ম ও বিগত বছরের গবেষণায় অবদান তুলে ধরেন। শিক্ষার্থীরা গবেষণা করতে ইচ্ছুক তাদেরকে যদি আমরা বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে একটা আইডিয়া সেট করে দিতে পারি তাহলে আমি আশা করি এই তাদের যে পটেনশিয়ালিটিটা ওগুলো আর অনেক বেশি উৎফুল্ল হবে এবং সেগুলো আসলে প্রকাশ পাবে। গবেষণা ও উদ্ভাবন মেলার উদ্বোধন করেন বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় তিনি বলেন, যে কোনো গবেষণার বাস্তবিক প্রয়োগ প্রয়োজন। রিসার্চ কোনো একটা আলাদা সাবজেক্ট হয়ে যাবে না, বরং সমাজের মানুষকে ফোকাসে আনতে, তাদের বিক্ষিপ্ত মনোযোগ একদিকে আনতে বস্তু নিরপেক্ষ হবে এবং আশা করি মানুষের কল্যাণে রিসার্চগুলোর আমরা রিসার্চের পরিমাণও বাড়াতে পারবো, মানও বাড়াতে পারবো, বস্তুনিষ্ঠতাও বাড়াতে পারবো, জনসম্পৃক্ততাও বাড়াতে পারবো। চট্টগ্রামের সকল গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা কর্ম ও উদ্ভাবনকে এক প্ল্যাটফর্মে উপস্থাপন করার লক্ষ্যে আয়োজিত হয় বৃহৎ এ গবেষণা ও উদ্ভাবনী মেলা। শরীফ আজাদ প্রীতম, ৭১। চলছে দেশযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।